গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যালো এভরিওয়ান, আমি জেবুন্নেসা খাতুন। বাংলা সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি। তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 ও 12-এর যাবতীয় গল্প কবিতার একেবারে মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের নাম বলছে কে বাঁচায় কে বাঁচে। কে লিখেছে? মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই যে গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে, কেন এই কথা বলা হয়েছে, কেন এই গল্পটার নাম কে বাঁচায় কে বাঁচে, তো চলো আমরা জেনে নিই। এই যে গল্পটা রয়েছে কে বাঁচায় কে বাঁচে, এই গল্পের যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এছাড়াও অন্যান্য অপ্রধান চরিত্র রয়েছে, তার মধ্যে একেবারে অন্যতম হলো নিখিল। নিখিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু এবং দুজনে একই অফিসে চাকরি করে। কিন্তু মৃত্যুঞ্জয় কোনো একটা কাজ একটু বেশি করার জন্য সে বেতন নিখিলের থেকে 50 টাকা বেশি পায়। তো এইভাবে তাদের জীবনযাপন চলছিল। তো এই গল্পটা তোমাদের যখন লেখা হয়েছে তখন ছিল 76-এর মনান্তর, অর্থাৎ তোমরা বলতে পারো তোমাদের 76-এর মনান্তরের সাক্ষী হিসেবে এই গল্পটা লেখা হয়েছে এবং তার সঙ্গে একটা বাস্তব থেকে দূরে গিয়ে আদর্শমান মানুষ সমাজের জন্য কতটা ক্ষতিকর সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, আচ্ছা। তো মৃত্যুঞ্জয় প্রথম জীবনটা তার ভালোই চলছিল। তার ছোট্ট একটা পরিবার ছিল, সেই পরিবারে তার মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে টুনু। তাই এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে টুনুর মা বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও তার একটা কাজের লোক ছিল এবং মৃত্যুঞ্জয়ের ছোট ভাই ছিল। এই নিয়ে একটা মৃত্যুঞ্জয়ের ছোট পরিবার, যেটা কলকাতা শহরের থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় গড়ে উঠেছিল। ওকে, আচ্ছা। এবার মৃত্যুঞ্জয়ের যে অফিসটা সেটা হচ্ছে ফুটপাতে একটুখানি হেঁটেই তারপর তার ট্রামে চাপলেই একদম অফিসের সামনে ট্রাম তাকে নামিয়ে দিত। অর্থাৎ তার খুব একটা বেশি যে ফুটপাতে হাঁটা হতো সেরকম কিন্তু নয়। এবার তোমাদের বললাম যেহেতু চলছিল 76-এর মনান্তর। 76-এর মনান্তর মানে আমরা কি জানি, আমাদের ইতিহাস আমরা পড়ে আমরা কি জেনেছি, আমরা কিসের সাক্ষী পেয়েছি, যে সেখানে বাংলায় চারিদিকে খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছিল। মানুষ চারিদিকে খেতে পাচ্ছিল না। গ্রাম থেকে বিভিন্ন মানুষগুলো শহরে চলে এসেছিল কিসের জন্য? শুধুমাত্র একটু খাবার পাওয়ার আশায়। কি খাবার? না, শহরের যে মানুষগুলো যারা ভাত রান্না করতো সেই ভাতের ফ্যান, সেটুকু খাবার আশায় তারা বেঁচেছিল। এই রকম দুর্ভিক্ষগ্রস্ত মানুষ ফুটপাতে অনেক শহরে, তখন কলকাতা শহরে দেখতে পাওয়া যাচ্ছিল। মৃত্যুঞ্জয় কিন্তু এসব কিছুই দেখেনি। চলেছিল অনেক মৃত্যুর মিছিল, অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, এগুলো কিন্তু তখন চলছিল। কিন্তু মৃত্যুঞ্জয় এগুলো কিন্তু তখন কিছুই দেখেনি। তার একটাই কারণ, যে তার কখনো চোখে পড়েনি। তো মৃত্যুঞ্জয়ের ভালোই জীবনযাপন চলছিল। তার মধ্যে একদিন ঘটনাচক্রে তার সঙ্গে একটা মৃত ব্যক্তির সাক্ষাৎ হয়। এখানে আমি সাক্ষাৎ কেন বলছি, সাক্ষাৎ বলার কারণ, মৃত্যুঞ্জয় অফিসে নামার পথে, অর্থাৎ ট্রাম থেকে নেমেছে অফিসে ঢুকবে, ঠিক সেই সময় দেখে তার অফিসের সামনে একটা মৃত ব্যক্তির দেহ পড়ে আছে। তো এই মৃত্যুটা দেখে সে খোঁজ নিয়ে জানতে পারে যে কিভাবে সে মারা গেছে। সে মারা গেছে না খেতে পেয়ে। তার অনেকটা বেশি খারাপ লাগতে শুরু করে। সে একেবারে স্যাট করে চলে যায় অফিসের ভিতরে। সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে সে চিন্তা করে মনে মনে যে একটা মানুষ না খেতে পেয়ে মারা গেল। এতদিন পর্যন্ত মৃত্যুঞ্জয় পেপারে পড়েছে, টিভিতে দেখেছে, রেডিওতে পড়েছে যে খেতে পেয়ে মারা গেছে, অতটাও এফেক্ট পড়েনি। কিন্তু যখন দেখবি আমরা কোনো জিনিস সামনাসামনি দেখি, তার অভিজ্ঞতা সম্পূর্ণ একটা আলাদা হয়। যেমন আমি তোমাদের অনলাইনে টিউটর বা অনলাইনে পড়াই, তোমাদের সঙ্গে যদি আমার কোনো দিন সামনাসামনি সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে দেখবে একটা আলাদাই অনুভূতি। আমার তো একটা আলাদাই অনুভূতি হবে, কারণ আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। যদি তোমরা আমাকে কেউ কোনো দিন চিনতে পারো, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো সেই রকম সামনাসামনি কোনো জিনিস দেখলে দেখবে আমাদের ব্রেনে অনেক বেশি এফেক্ট পড়ে। ঠিক সেই রকম মৃত্যুঞ্জয়েরও পড়েছিল। মৃত্যুঞ্জয় যেহেতু খুব ভাবুক একটা মানুষ, তাই সে অনেক বেশি ভাবছিল। তারপর ভাবতে ভাবতে সে চলে যায় সোজা অফিসের ওয়াশরুমে। সেখানে গিয়ে সে বমি করে এবং বমি করার পর তার নিজের আরও লজ্জা হয়। কেন? কারণ আজ সে 3-4 রকম তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছে, আর তার সামনে একটা মানুষ যে মারা গেল, সে না খেতে পেয়ে মারা গেল। এটা মৃত্যুঞ্জয়কে এতটাই ভাবাচ্ছে যে সে যা খেয়ে এসেছিল সেটা বমি করে ফেলেছে।
তো তারপর সে এসে তার কর্মরত মানে কাজ করার জন্য যে চেয়ারে বসে, সে সেই চেয়ারে এসে বসে। তো এই সময় মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিলের আগমন হয়। নিখিল মৃত্যুঞ্জয়ের এমন অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, হঠাৎ তোমার এইরকম অবস্থা, চোখ মুখে চিন্তার ছাপ, গভীর চিন্তার ছাপ। তখন মৃত্যুঞ্জয় বলে, মারা গেল, না খেতে পেয়ে মারা গেল। এ কথা শুনে নিখিলের মনে হয়েছে যে কিছু তো একটা হয়েছে, না হলে এইরকম কথা আর এইরকম চোখে মুখে এতটা চিন্তার ছাপ মৃত্যুঞ্জয়ের আজ পর্যন্ত নিখিল তো দেখেনি। তখন মৃত্যুঞ্জয় পুরো ঘটনাটা বলে যে না খেতে পেয়ে মারা গেল। কথাটা শুনে নিখিলের খুব একটা কিছু মনে হয় না, কারণ নিখিল এইরকম অনেক দেখেছে, কিন্তু মৃত্যুঞ্জয় যে আজ প্রথম দেখেছে এটা নিখিল জানতো না। তারপর যখন মৃত্যুঞ্জয় বলে সে আজকে প্রথম দেখেছে, তখন নিখিল তাকে বোঝায় যে এরকম অনেক মানুষ আছে রোজ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই কথাটা শুনে মৃত্যুঞ্জয়ের আরও নিজের প্রতি ঘৃণা ধরতে শুরু করে। তারপর সে নিখিলকে অনেক কথা বলে এবং কথার মধ্যে তার এটুকু মানে ভাব চরিত্র ফুটে ওঠে, না খেতে পেয়ে যে মারা যাওয়া তার জন্য কোথাও না কোথাও মৃত্যুঞ্জয় নিজে দায়ী। তখন মৃত্যুঞ্জয় বলে যে এর জন্য আমাকে কিছু একটা করতে হবে, এবং সে ভাবতে থাকে। তারপর মৃত্যুঞ্জয় মনে মনে সিদ্ধান্ত নেয় সে একবেলার খাবার কমিয়ে দেবে। একবেলার খাবার কমিয়ে একবেলা যে খাবারটুকু হয় সেই খাবারটুকু কোনো অভুক্ত মানুষকে সে দেবে। নিখিল এই কথাটা শুনে প্রথমে একটু অবাক হলেও সে বলে ঠিক আছে, কিন্তু এইভাবে কি আর চলা যাবে? আর আমরা একা কতজনকেই বা সামলাবো? এইরকম হাজার হাজার মানুষ আছে। মৃত্যুঞ্জয় এসব কোনো কথায় কান না দিয়ে সে তারপর থেকে শুরু করে একবেলার খাবার যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে বা যারা দুর্ভিক্ষগ্রস্ত মানুষ তাদের দিতে শুরু করে। তারপর আস্তে আস্তে মৃত্যুঞ্জয় কি করে, সেই সব মানুষগুলোর সঙ্গে দেখা করে। কাদের সঙ্গে? যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, ফুটপাতে যারা বসে আছে, গ্রাম থেকে যারা শহরে এসেছে, ফুটপাতে যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেই সব মানুষগুলোর সঙ্গে ধীরে ধীরে অনেকটা বেশি সময় কাটাতে থাকে। অফিস থেকে যখন ছুটি হয়, ছুটি হওয়ার পরে ঘরে না গিয়ে সে চলে যায় সেই সব মানুষগুলোর কাছে যারা দুর্ভিক্ষগ্রস্ত মানুষ, যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো এইভাবে মৃত্যুঞ্জয় রোজ চলে যায় সেই সব মানুষের কাছে। তারপর অনেক রাত করে সে বাড়ি ফেরে। তো এইভাবে চলতে থাকে বেশ কয়েকটা দিন। তারপর যত দিন যেতে থাকে মৃত্যুঞ্জয় অফিস কামাই করে। তারপর মৃত্যুঞ্জয় মাঝে মাঝেই অফিস ছুটি করে সেই সব মানুষগুলোর সঙ্গে দেখা করে। তো তার মধ্যেই মৃত্যুঞ্জয়ের মাইনে হয়ে যায়। তো ওই মাসে যে বেতনটা হয়ে যায়, মৃত্যুঞ্জয় ঠিক করে এ মাসে মৃত্যুঞ্জয় বেতনের পুরোপুরি টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে দেবে। এবার তোমাদের মনে হতে পারে রিলিফ ফান্ড কি? রিলিফ ফান্ড হচ্ছে যেখানে দুর্ভিক্ষ মানুষদের সাহায্যের জন্য টাকা পাঠানো যায়। তো সেখানে সে সব টাকাটা দিয়ে দেবে। এই কথা যখন নিখিল শোনে সে অনেকটা অবাক হয় এবং একটা ভালো একটা আদর্শবান বন্ধুর মতো সে বোঝায়, মানে একটু সৎ বুদ্ধি সে দেয়, দিয়ে বলে যে এই রকমভাবে কিভাবে হবে? কারণ তুমি যদি তোমার সব টাকাটা দিয়ে দাও, তোমার পরিবার কিভাবে চলবে? আগে তো তোমাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর তো তুমি পরকে দেখবে। তুমি যদি নিজেই না খাও, তুমি যদি নিজেই না খেতে পাও, কিভাবে তাদের দেখবে? মৃত্যুঞ্জয় কিন্তু কোনো কথা শোনে না, সে সেই টাকাটা সম্পূর্ণ তাদের দিয়ে দেয়। তারপর ধীরে ধীরে মৃত্যুঞ্জয় আর অফিসে আসে না। পুরোপুরি অফিসের যে টাইমটা সেটা সেই সমস্ত মানুষদের সঙ্গে ব্যয় করে যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো এটা দেখে নিখিল কি করে, একদিন মৃত্যুঞ্জয়ের বাড়ি যায় খোঁজ করতে, বন্ধুর খোঁজ করতে। মৃত্যুঞ্জয় কেন আসেনি সেখানে গিয়ে দেখে তার মৃত্যুঞ্জয়ের যে বউ অর্থাৎ টুনুর মা, সে খুব অসুস্থ। তো এটা দেখে নিখিল বলে যে মৃত্যুঞ্জয় অফিসে যায়নি কেন? তখন টুনুর মা বলে যে সারাদিন সে ফুটপাতে ঘুরে বেড়ায়, সারা দিন তাদের সঙ্গে কাটায়, সারা সন্ধ্যা তাদের সঙ্গে কাটায়। নিখিল বলে এভাবে চললে কি আর হবে? মৃত্যুঞ্জয়কে তো বুঝিয়ে অফিসে পাঠাতে হবে। তো তখন টুনুর মা সে বলে আমি কি বোঝাবো, কারণ আমাকেও নিয়ে গেছিল সেই সব মানুষদের কাছে, এবং তাদের যে দুঃখের কথা শুনে আমার অবস্থাও মনে হচ্ছে যে আমার সংসার থেকে সব দিয়ে দিক, আমার কাছে যা টাকা পয়সা আছে সব দিয়ে যেন তাদের বাঁচাতে পারি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয়ের স্ত্রী এখানে কিন্তু কাউকে দোষারোপ করছে না। এখানে সরকারকে বা আইনকে বা সরকারের আইন শৃঙ্খলাকে কিন্তু কোনো রকম দোষারোপ করছে না।
অথবা তারা নিজেরাও এমন কোনো উদ্যোগ নিচ্ছে না যার দরুন সেই দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের দুঃখটা কম হয়। তারা এমন একটা উদ্যোগ নিয়েছে যে নিজে না খেয়ে অন্যকে দেবে। সেক্ষেত্রে এটা কতদিন বা চলবে? এটা চলা কি কখনোই সম্ভব? আমাদের তো বাস্তবে ফিরতে হবে। আগে যদি আমরা নিজেরটা না বুঝি, আগে যদি আমরা নিজে না খাই, কিভাবে আমরা অপরকে খেতে দেব? আর কতদিনই বা আমরা তাদের খেতে দিতে পারবো? তাদের যদি আমরা খেতে দিতে চাই, সেক্ষেত্রে আগে তো আমাদের খাওয়া উচিত। আগে আমরা খাবো, তারপরে তো দেব। আমরা যদি কিছু কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজের টাকাটা তবে তো তাকে দিতে পারবো। এই যে জায়গাটা, এখানটা কিন্তু নোট করার বিষয়। ওকে, আচ্ছা। তো এরপর কেটে যায় অনেক দিন। তারপর হঠাৎ করে নিখিল একদিন দেখতে পায় মৃত্যুঞ্জয়কে, যে তার যে দামি যে শার্টটা ছিল, যে শার্ট পরে সে অফিসে যেত, সেই শার্ট একদম ছিঁড়ে গেছে এবং মুখে দাড়ি গজিয়ে গেছে, মুখে দাড়ি গোপ গজিয়ে গেছে। হাতে একটা থালা নিয়ে আসে এবং তার যে ধুতির রং কালো হয়ে গেছে। হাতে একটা বাটি নিয়ে সে বলছে, গাঁ থেকে এসেছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তো এখানেই তোমাদের গল্পটা সমাপ্ত বা শেষ হয়েছে। আচ্ছা, এবার এই গল্প থেকে আমরা কি জানলাম? আমরা দুটো জিনিস জানলাম। নাম্বার 1, কি জানলাম? দুর্ভিক্ষের কথা। 76-এ মনান্তরে যে দুর্ভিক্ষে, তখনকার যুগে বা তখনকার সময় মানুষের অবস্থা কেমন হয়েছিল, সেই অবস্থার কথা জানতে পারলাম। নাম্বার 2, আমরা যদি অনেক বেশি ভাবাপন্ন মানুষ হয়ে যাই বা বাস্তব থেকে যদি অনেক বেশি দূরে চলে যাই, সেক্ষেত্রে দেখো এখানে আরও একটা দুর্ভিক্ষগ্রস্ত পরিবার বাড়লো। দুর্ভিক্ষ কিন্তু কমলো না, দুর্ভিক্ষগ্রস্ত যে পরিবার, সেই পরিবার কিন্তু আরও একটা বাড়লো। এটা আমরা জানতে পারলাম। তাই যদি আমরা অপরকে সাহায্য করতে যাই, সেক্ষেত্রে আগে আমাদের নিজের কাজ করা উচিত, নিজেরটাকে বোঝা উচিত। সবসময় আগে নিজেরটাকে বোঝো, তারপর নিজের সাধ্য হলে তবে তো তুমি অপরকে সাহায্য করবে। এখানে যদি মৃত্যুঞ্জয় নিজে যেরকম অফিসে কাজ করছিল, সেরকম যদি অফিসে কাজ করতো এবং তার সঙ্গে সঙ্গে তার মাইনে থেকে কিছু কিছু টাকা যদি ওই সব অভুক্ত মানুষদের দিত, তাহলে হয়তো একজন হলেও কেউ বেঁচে যেত। কিন্তু মৃত্যুঞ্জয় যেটা করেছে, বাস্তব থেকে অনেক দূরে ভ্রান্ত আদর্শকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, যেটা বাস্তবে অনেক বেশি ভয়ঙ্কর। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার আগে, অনেক বেশি ভাববাদী মানুষ হওয়ার আগে আমাদের বাস্তব সম্পর্কে একটা জ্ঞান থাকা দরকার। এই গল্প দিয়ে লেখক বা কবি এটাই বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে তোমাদের গল্পের মেন বিষয়। ওকে, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলে কেউ নতুন হও, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।